হ্যালো স্টুডেন্টস, আরণ্যক একাডেমির আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরমাণুর গঠন এবং তার ইতিহাস সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপকামিং পরীক্ষার যে কোনো প্রশ্ন এই ভিডিও থেকে তোমরা করতে পারবে। ক্লাসটি শুরু করবার আগে আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা ভীষণভাবে আমাদের যে ক্লাসগুলোকে ভালোবেসেছো, বিশেষ করে বাংলা এবং সিডিপির ক্লাস। তোমরা আমাদের এই ক্লাসগুলো শেষ অবধি দেখো এবং আমার ধারণা আপকামিং যে পরীক্ষার প্রস্তুতি তোমরা নিচ্ছ, সেই পরীক্ষাতে তোমরা নিশ্চিতভাবে এই ভিডিও থেকে দারুণ সাহায্য পাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম টপিক, প্রথম অংশ, পরমাণু কি। পরমাণু কি এই কথা বলতে গেলে আমাদের বুঝতে হবে যে পরমাণুর কনসেপ্টটা কোথা থেকে এসেছে। এটা এসেছে বহুকাল আগে থেকে। আমাদের ভারতেই বহু দার্শনিক ছিলেন যারা এই বিষয়ে কথা বলে গেছেন। তার মধ্যে বিশেষ করে কনাদ, তিনি অনেক বহুকাল আগে বলে গেছেন যে প্রতিটা কণা, প্রতিটা পদার্থ একটি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়েছে। সেই ক্ষুদ্র কণার নাম হচ্ছে পরম অণু। সেই পরম অণু থেকেই আজকে নাম হয়েছে পরমাণু। পরমাণুর ইংরেজি নাম অ্যাটম, যেটি অ্যাটোমস শব্দ থেকে নেওয়া হয়েছে। অ্যাটোমস অ্যাটোমস শব্দটি একটি গ্রিক শব্দ, যে গ্রিক শব্দটি অর্থ হচ্ছে ইনডিভিজিবল, অর্থাৎ যাকে আর ভেঙে ফেলা যায় না। ঠিক যেমন একটা পদার্থকে ভাঙতে 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 সবচেয়ে একটা ক্ষুদ্র কণায় পৌঁছে যাব আমরা, সেই ক্ষুদ্র কণাটিকে আমি চাইলেও আর ভাঙতে পারবো না। সেই ক্ষুদ্র কণার নামই হচ্ছে পরমাণু। পরমাণুকে বুঝতে গেলে আমাকে তার ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে, যে কিভাবে কিভাবে পরমাণুর গঠনের ডেভেলপমেন্ট হয়েছে। এই জায়গা থেকে ব্যাপকভাবে প্রশ্ন পরীক্ষাতে আসে। খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী, যেটা আমি বললাম, প্রথম অ্যাটোমস এর ধারণা দেন। পরবর্তীতে জন ডাল্টন 1808 সালে প্রথম বৈজ্ঞানিক পরমাণুর তত্ত্ব প্রদান করেন, যাকে আমরা ডাল্টনের পারমাণবিক তত্ত্ব বলে জানি, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এরপরে রয়েছেন জে জে থমসন। জে জে থমসনের আগে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি হচ্ছেন উইলিয়াম ক্রুক্স। সেই উইলিয়াম ক্রুক্স আমাদের দেখান যে একটা ঋণাত্মক কণা স্রোত, যেটা কিনা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, সেই কণার মধ্যে কি রয়েছে সেটা খুঁজে বের করেন 1897 সালে জে জে থমসন, এবং তাকে নাম দেন ইলেকট্রন। পরবর্তীতে 1886 সালে গোল্ডস্টেইন আবিষ্কার করেন ক্যানাল রশ্মি, এবং সেই ক্যানাল রশ্মির মধ্যে যে রয়েছে নিউক্লিয়াস, রয়েছে আমাদের প্রোটন, সেটা পরে খুঁজে বের করেন রাদারফোর্ড। এছাড়াও রাদারফোর্ড ইলেকট্রন প্রোটনের গঠন সম্পর্কিত তত্ত্ব দেন, এবং তিনি 1911 সালে উল্লেখ করেন যে পরমাণুর মধ্যে একটি সেন্ট্রাল রিজিয়ান বা একটি কেন্দ্রক অঞ্চল রয়েছে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসের আবিষ্কার কি করেন না রাদারফোর্ডের কিছু ত্রুটি আমরা পড়ব, সেই ত্রুটিটাকে কারেকশন করেন তারই ছাত্র নিলস বোর 1913 সালে, এবং তিনি মোস্ট সাকসেসফুল মডেল, বোরের পরমাণু মডেল প্রদান করেন, যেটা কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন আবিষ্কার হয়, তার পরবর্তীতে তিনি এই মডেলটা প্রদান করেন। এবং 1932 সালে জেমস চ্যাডউইক নিউট্রন কণার কথা বলেন, যে কণা শুধুমাত্র আমাকে ভর দেয়, পরমাণুর ভর দেয়, এর কোনো আধান নেই। ঠিক, তাহলে যদি আমরা এক এক করে এবারে ডাল্টনের আমরা যদি পরমাণুর গঠনটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম ডাল্টন আমাদের কি বলেছিলেন অ্যাটম সম্পর্কে। তিনি তো প্রথম অ্যাটমকে কারেক্টিভলি সিগনিফাই করেন, কারেক্টিভলি তিনি বলেন যে অ্যাটম এরকম 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 হবে। তো তিনি কি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য পরমাণুর সমন্বয়ে গঠিত। যদিও এটা পরে ভুল প্রমাণিত হয়,
যে অ্যাটম আমরা পরে জানতে পারি যে একটা পরমাণুর মধ্যে প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, নিউট্রন রয়েছে, কিন্তু শুরুতে তিনি বলেছিলেন যে এটা অবিভাজ্য। তিনি আরো বলেন যে একই মৌলের সব পরমাণু একই রকমের। যেমন আমি অক্সিজেন যদি একটা মৌল ভাবি, তার একটি পরমাণুকে আমি যে কোনো জায়গা থেকেই কালেক্ট করি না কেন, সেটা দেখতে একই রকমের হবে। আমি ভারতবর্ষ থেকে কালেক্ট করলে যেমন দেখতে হবে, আমি আমেরিকা থেকে কালেক্ট করলেও তেমন দেখতে হবে। আমি যদি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ থেকে পাই, তাও দেখতে একই রকমের হবেই। আবার তিনি বললেন যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন রকমের, মানে অক্সিজেন এবং হাইড্রোজেন তারা কখনোই একই রকম দেখতে হবে না। কোনো দিন কোনো অবস্থাতেই পৃথিবীর কোথাও বা পৃথিবীর বাইরেও কোথাও একই রকম দেখতে হবে না, যেহেতু ওরা দুটো ভিন্ন মৌল, ওদের সমস্ত বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, তাই তারা ভিন্ন রকমভাবে দেখতে হবে, তাদের পরমাণুর গঠনও ভিন্ন ভিন্ন রকমের হবে। এই পরমাণুগুলো কি করে না, এই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু তারা সৃষ্টি বা ধ্বংস হয় না। তাহলে কি হয়, তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়, তাদের সজ্জার পরিবর্তন ঘটে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরো N2 প্লাস H2, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিজের মতন করে রয়েছে, কিন্তু যখন তারা যৌগ গঠন করছে, যখন তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তারা কিন্তু হয়ে যাচ্ছে NH3। এবং এই যে যুক্ত হওয়াটা কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে হবে। মানে আমি যদি N:H দেখি, সেটা হচ্ছে 1:3, একটা নাইট্রোজেন এবং 3টে হাইড্রোজেন। আমি তো চাইলেই এই অনুপাতটাকে এভাবেও লিখতে পারতাম যে 1/3:1, তার মানেও তো 1:3, কিন্তু এটা লিখতে পারবো না, কারণ সেটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত নয়। কেন এই কথা তিনি বললেন? কারণ তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। যদি পরমাণুকে ভাঙাই না যায়, তাহলে 1/3 পরমাণু আমি কী করে পাওয়া সম্ভব নয়, কারণ 1/3 পেতে হলে আমাকে ভেঙে একটা পরমাণুকে আমাকে 3 ভাগ করতে হবে, তার 1 ভাগ নিলে সেটা হবে 1/3। তাই যেহেতু সেটা পারছি না, পরমাণু অবিভাজ্য, তাহলে আমাকে পূর্ণ সংখ্যার সরল অনুপাতেই যোগ দিতে হবে, এটা তিনি বলেছিলেন। তবে এই তত্ত্বের কিছু ত্রুটি রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু কথা রয়েছে যা তিনি ব্যাখ্যা করতে পারেননি। কি কি কথা, সীমাবদ্ধতা কি রয়েছে একটু দেখা যাক। তিনি বলেন যে ইলেকট্রন, তিনি কি বলতে পারেননি, তিনি বলতে পারেননি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য, যেটা ভুল কথা। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের আবিষ্কারের কথা বা এদের অস্তিত্বের কথা তিনি বলতে পারেন। তিনি আইসোটোপ কি সেটা আমরা একটু পরে পড়ছি, তার অস্তিত্বের কথাও তিনি বলতে পারেননি বা ব্যাখ্যা করতে পারেননি। তিনি আইসোবারের কথাও ব্যাখ্যা করতে পারেননি। আইসোবার কি সেটা আমরা পড়বো একটু পরে, তার কথাও তিনি ব্যাখ্যা করতে পারেননি। আইসোবার বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে রয়েছে, সেটাও তিনি তার তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে পারেননি। আর পরমাণু অবিভাজ্য, এ তো বহুকাল আগেই ভুল হয়ে গেছে। তাহলে পরমাণু যে অবিভাজ্য নয়, সেটা প্রথম কখন বোঝা গেল? যখন ইলেকট্রন আবিষ্কার হয়। তো ইলেকট্রন আবিষ্কার কি করেন? ইলেকট্রনের আবিষ্কার করেন জে থমসন। তিনি কি করে করলেন না, ক্যাথোড রে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট। এটা অ্যাকচুয়ালি প্রথম করেছিলেন, কি বললাম একটু আগে, উইলিয়াম ক্রুকস প্রথম এই পরীক্ষাটি করেছিলেন। উইলিয়াম ক্রুকস। এবং তিনি একটা রশ্মির কথা বলেন, যেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মির কথা তিনি বলেন, কে বলেন? উইলিয়াম ক্রুকস। পরবর্তীতে এই ক্যাথোড রশ্মির মধ্যে কি রয়েছে না, একটা ঋণাত্মক আধানগ্রস্ত কণা রয়েছে, সেটা খুঁজে বের করেন কে? জে থমসন। এবং তিনি বলেন সেই কণার নাম হচ্ছে ইলেকট্রন। এবং তিনি ইলেকট্রন কেমন করে পরমাণুর মধ্যে রয়েছে সেটা বোঝানোর জন্য একটি তত্ত্ব দেন, সেটা হচ্ছে পাম পুডিং মডেল। যেমন একটা পায়েসের বাটিতে কিশমিশ এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, যেমন একটি তরমুজের মধ্যে
তার বীজগুলো এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, ঠিক তেমনি ইলেকট্রনগুলোও একটি নিউক্লিয়াসের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। এটা তিনি প্রথম বলেছিলেন। ইলেকট্রনের আধান কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের আবিষ্কার কি করেন? গোল্ডস্টেইন। প্রোটনের আবিষ্কার কে করেন? গোল্ডস্টেইন। এই যে ক্যানাল রে বা ধনাত্মক কণার স্রোত, এটি গোল্ডস্টেইন পর্যবেক্ষণ করেন এবং তিনি বলেন যে এর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত কণা রয়েছে। পরবর্তীতে এই কণার নামই হয় প্রোটন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছিলেন রাদারফোর্ড। এই প্রোটন কণার ভর কত? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এর আধান কত? ইলেকট্রনের আধানের সমান, কিন্তু এটা প্লাস, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। নিউট্রন আবিষ্কার করেন জেমস স্যাডউইক। এটা আমরা একটু আগে দেখলাম। এর কোনো চার্জ নেই, এটি নিউক্লিয়াসে থাকে, প্রোটনও থাকে নিউক্লিয়াসে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঘোরাফেরা করে। এর চার্জ 0 কুলম। এর মাস কিন্তু প্রোটনের মাসের প্রায় সমান। ওটা 1.67 ছিল, এটা 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, প্রায় সমান। এখানে একটু বলে রাখি, একটি প্রোটন একটি ইলেকট্রনের ভরের 1837 গুণ বেশি। 1837টি ইলেকট্রনের ভরকে জুড়লে পরে একটি প্রোটনের ভর পাওয়া যাবে। নিউট্রনের ভরও প্রায় তারই কাছাকাছি, 1837 1838, কারণ প্রোটনের ভর এবং নিউট্রনের ভর প্রায় সমান। ফলে আমরা বলতে পারি যে নিউট্রনও প্রায় ইলেকট্রনের থেকে 1837 গুণ ভারী। এই যে থমসনের পাম পুডিং মডেল, তিনি অনুমান করেন যে পরমাণু একটি ধনাত্মক চার্জযুক্ত গোলক এবং তার মধ্যে ইলেকট্রন কিশমিশের মতো ছড়িয়ে আছে, যেমন পায়েসের বাটিতে একটি কিশমিশ ছড়িয়ে থাকে সেরকম ছড়িয়ে আছে। তিনি নিউক্লিয়াসের অস্তিত্ব ব্যাখ্যা করেননি। তিনি আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, যেটা রাদারফোর্ড পরে করেছিলেন, সেটাকেও তিনি ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তী মডেল হচ্ছে রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে পরমাণুর গঠন, সঠিক গঠন বেশ খানিকটা আমরা পেতে শুরু করি। তিনি কি করেন? তিনি করেন কি যে সোনার পাতের উপর আলফা কণা নিক্ষেপ করেন। তিনি একটা তেজস্ক্রিয় মৌল সংগ্রহ করেন, সেই মৌল থেকে আলফা কণা নির্গত হচ্ছে, এমন অবস্থাতেই তার সামনে একটি খুবই পাতলা সোনার পাত রেখে দেন এবং সেই সোনার পাতে গিয়ে আলফা কণাগুলো পড়ে। তিনি কি পর্যবেক্ষণ করেন? তিনি দেখেন যে অধিকাংশ আলফা কণাই সোজা চলে যাচ্ছে। যদি এটা একটা গোল্ড শিট হয়, তিনি দেখেন যে অধিকাংশ আলফা কণাই এরকম করে সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো রকম বাঁক ছাড়াই সোজা বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু আলফা কণা রয়েছে যারা সামান্য বেঁকে যাচ্ছে, এরকম পড়ছে তো সামান্য বেঁকে যাচ্ছে, আর কিছু খুবই অল্প পরিমাণে কিছু কণা রয়েছে যারা 90 ডিগ্রি বা পুরো 100 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। এটা তিনি দেখলেন, পর্যবেক্ষণ করলেন। তো এর ভিত্তিতে তিনি কি সিদ্ধান্ত এলেন? তিনি বললেন যে পরমাণুর একদম কেন্দ্রে একটা ক্ষুদ্র অঞ্চলে রয়েছে কি নিউক্লিয়াস, কেন্দ্রে ঘন নিউক্লিয়াস আছে। যখন তিনি আলফা পার্টিকেলগুলোকে ছুটছেন তখন তারা সোজা কেন চলে যাচ্ছে? বলছে যে তার চারপাশে ইলেকট্রনগুলো রয়েছে। এই ইলেকট্রনগুলো আলফা কণার গতিকে খুব একটা প্রভাবিত করছে না, ওই জন্য সেগুলো সোজা চলে যাচ্ছে। আর পরমাণুর বেশিরভাগ স্থান অলরেডি ফাঁকা, ওই জন্য আলফাগুলো সোজা চলে যাচ্ছে। তবে কিছু কিছু আলফা কণা কেন বেঁকে যাচ্ছে? কারণ আলফা কণা হচ্ছে প্লাস আর নিউক্লিয়াসও হচ্ছে প্লাস, এর মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে। নিউট্রনে তো কোনো আধান নেই, তাহলে প্রোটন আছে, প্রোটনের যা আধান নিউক্লিয়াসের আধান তাই হবে। তাহলে নিউক্লিয়াসের আধান হলো প্লাস, তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করে। এই জন্য যে সমস্ত আলফা কণাগুলো নিউক্লিয়াসের কাছে গিয়ে পড়লো তারা এরকম করে হালকা বেঁকে গেল, ঠিক আছে। এই জন্য
কেন্দ্রে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস রয়েছে এবং ইলেকট্রনগুলো তো তার পাশে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। এই কথাগুলো তিনি বললেন। এই কথাতে বেশ কিছু ত্রুটি আছে, ওটা একটু আগে বলে দিই। কি ত্রুটি আছে? প্রথম ত্রুটি হচ্ছে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকে তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন একটা সময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসে কি আছড়ে পড়ার কথা। এই যদি নিউক্লিয়াস হয়, ইলেকট্রন একটা সময় এইভাবে ঘুরতে ঘুরতে ক্রমহ্রাসমান ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিউক্লিয়াসে গিয়ে আঘাত করার কথা। ক্রমহ্রাসমান ব্যাসার্ধের পথে নিউক্লিয়াসে গিয়ে আঘাত করার কথা, কিন্তু করে না। কেন করে না? তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তিনি আরও বলতে পারেননি যে যখন আমরা নিঃসারণ বর্ণালী দেখছি, যে একটা ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করছে তাহলে সেই শক্তিগুলো কেমন করে বিকিরিত হচ্ছে তার বর্ণালী আমরা দেখলাম ইলেকট্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে। সেই যন্ত্রে আমরা দেখলাম যে ইলেকট্রন কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে না, ইলেকট্রন সব সময় শক্তি বিকিরণ করছে না। তাহলে কেন করছে না? কেন আমরা, কারণ ইলেকট্রন তো সব সময় ঘুরছে, আর ঘুরলেই শক্তি হারাবে, কারণ সে কাজ করছে একটা কিছু। তাহলে সে কেন বেরোচ্ছে না শক্তি, কেন শক্তি নির্গত করছে না, সেটার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তাই জন্য তারই ছাত্র নিলস বোর কিছু কারেকশন করেন রাদারফোর্ডের যে মডেল তাকে। তিনি কি করেন? তিনি বলেন যে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। নিলস বোর বলেন তাহলে কোথায় ঘুরবে? না, কিছু নির্দিষ্ট কক্ষপথ আছে যাদের তিনি শক্তি স্তর বললেন। কিছু নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথেই মাত্র ইলেকট্রনগুলো ঘুরবে। প্রতিটি কক্ষপথের নির্দিষ্ট শক্তি রয়েছে। এই শক্তি স্তরে যতক্ষণ ইলেকট্রন রয়েছে সে এনার্জি বা শক্তি গ্রহণ করবে না আর বর্জনও করবে না, গ্রহণও করবে না আর বর্জনও করবে না। যদি গ্রহণ বর্জন করে কোনো কারণবশত, তাহলে ইলেকট্রন আর সেই কক্ষপথে থাকবে না, সে কিন্তু স্থানান্তরিত হবে। এই যে শক্তি স্তর বা প্রতিটা কক্ষ, তার নাম তিনি দিলেন প্রথমে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, পি, কিউ অ্যান্ড সো অ্যান্ড সো। কে হচ্ছে প্রথম কক্ষপথ, ফার্স্ট, তাকে বলি আমরা n=1। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রথম যে কক্ষপথ সেটা হচ্ছে n1 কে সেল। এন যখন 2 অর্থাৎ দ্বিতীয় কক্ষ সেটা হচ্ছে এল। এন যখন 3 সেটা তৃতীয় কক্ষ সেটা হচ্ছে এম। এন যখন 4 সেটা চতুর্থ কক্ষ সেটা হচ্ছে এন। এভাবে চলতে থাকবে। প্রতিটা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে। কক্ষপথ এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। প্রথমে যদি কে বলি, কের ক্ষেত্রে এন হচ্ছে 1, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার সূত্র হচ্ছে 2n²। তাহলে যদি n এর মান 1 হয় তাহলে n এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, 1 2 এর 2, সর্বোচ্চ কেতে 2টি ইলেকট্রন থাকতে পারে। কের পরে আসবে এল। এল কক্ষপথের ক্ষেত্রে n=2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, তার সাথে 2 গুণ 8। এল এর পরে আসবে এন। এন এর কক্ষপথ হচ্ছে গিয়ে 3। 3 এর ক্ষেত্রে 3 3 9, 9 2 18। এইভাবে যদি এন নিই আমরা, এন এর ক্ষেত্রে n=4, তাহলে 4 এর স্কোয়ার 2n², তাহলে 2 × 4 এর স্কোয়ার মানে 4 4 16 গুণিত 2 মানে 32টি। তো এইভাবে কোনো একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা কিন্তু নির্দিষ্ট। এর চেয়ে বেশি ইলেকট্রন থাকবে না, এর চেয়ে কম থাকতে পারে কিন্তু এর চেয়ে বেশি ইলেকট্রন থাকবে না। ঠিক? আচ্ছা, বোরের যে মডেল ছিল, আমি এখানে আরো কিছু কথা বলে রাখি। বোরের যে মডেল ছিল সেই মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এই মডেলটি এক ইলেকট্রনীয় যে পরমাণু তার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ শুধু হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতন কোনো আয়ন তার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো মৌলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ঠিক? আচ্ছা, পরের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। কোনো একটা মৌলকে চিহ্নিত করতে গেলে
তাকে দুটো জিনিস দিয়ে আমরা চিহ্নিত করি যে সেটা কি মৌল বা কেমন তার বৈশিষ্ট্য হবে ইত্যাদি বৃত্তান্ত। সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। কাকে বলে? কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট কতগুলি প্রোটন রয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যা উপস্থিত রয়েছে, সেই সংখ্যাটিকে বলা হবে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। এটাকে তুমি তারা ক্রমিক সংখ্যাও বলতে পারো। ক্রমিক সংখ্যাও বলা যেতে পারে। আর ভর সংখ্যা হচ্ছে কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন এবং কতগুলো নিউট্রন মোট রয়েছে। মোট প্রোটন অথবা নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন কত রয়েছে, সেটা হচ্ছে তার ভর সংখ্যা। আমাদের প্রথম 20টা মৌল মুখস্থ রাখা উচিত, জানা উচিত আমাদের। কি কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে, লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম রয়েছে, বোরন রয়েছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, দেন আর্গন, দেন পটাশিয়াম, দেন ক্যালসিয়াম। 1 2 3 4 5 করে পরপর মনে রাখলে, আমি যে পরপর লিখেছি এটাই হচ্ছে ওদের পারমাণবিক ক্রম, অর্থাৎ ক্রমিক সংখ্যা। 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4, এটা 5, এটা 6। তাহলে এই সংখ্যাগুলো পরপর যদি বাড়ছে, তাহলে আমি মৌলগুলোকে সেই অনুসারে মনে রাখলে আমরা তাদের পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম। তো যদি আমরা ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 আর ভর সংখ্যা হচ্ছে 24। তাহলে পারমাণবিক সংখ্যা 12 মানে হচ্ছে এতে 12টি প্রোটন রয়েছে, আর ভর সংখ্যা 24 মানে হচ্ছে এতে প্রোটন প্লাস নিউট্রন রয়েছে 24টি। তাহলে যদি আমার প্রশ্ন করে যে নিউট্রন কটি রয়েছে, তার মানে নিশ্চয়ই 24 মাইনাস প্রোটনটি রয়েছে, আর 24 মাইনাস প্রোটন মানে 12, অর্থাৎ 12টি নিউট্রন রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো যদি আমরা তার ভর সংখ্যা এবং ক্রমিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানি। ইলেকট্রন সংখ্যা কি হবে? যদি এটা একটা নিস্তড়িত পরমাণু হয়, অর্থাৎ এখানে যদি কোনো আধান না থাকে, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক আধানগ্রস্ত কণার সংখ্যা আর ঋণাত্মক আধানগ্রস্ত কণার সংখ্যা সমান হবে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হবে, অর্থাৎ 12টি ইলেকট্রন থাকবে। ঠিক, কারণ পরমাণু নিস্তড়িত, তাতে প্রোটনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই থাকতে হবে। যদি না থাকে তখন সেটাকে আর পরমাণু বলবো না, সেটাকে বলবো আয়ন। এই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, এদের ভিত্তিতে পরমাণুগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, যেমন আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ কি? আচ্ছা, এটুকু বলার আগে একটা কথা বলে রাখি যে কোনো একটি পরমাণু, ধরলাম এক্স একটি পরমাণু, তার ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সবসময় লেখা হয় বাম দিকে নিচে। এই ভর সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, তো এখানে আমরা জেড লিখব। আর পরমাণু সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, আর ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি এ দিয়ে, তো আমরা উপরে এ লিখব। এইটা হচ্ছে একটা মৌলকে লেখার নিয়ম, বাম দিকে নিচে জেড, ডান দিকে উপরে এ। যেমন আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি দেখলাম যে 12টা প্রোটন রয়েছে এবং 24টা প্রোটন প্লাস নিউট্রন রয়েছে, অর্থাৎ যদি আমরা ম্যাগনেসিয়ামকে লিখতাম, আমরা লিখতাম 12 আর উপরে 24। এটা হচ্ছে লেখার নিয়ম। আইসোটোপ কাকে বলে? একই মৌলের এমন অনেক পরমাণু আছে যাদের অ্যাটমিক নাম্বার একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা হচ্ছে একে অপরের আইসোটোপ। যেমন H11, H12, H13। আচ্ছা, ভর সংখ্যাটাকে বাম দিকেও লেখা যায়, ডান দিকে বদলে, কিন্তু উপরে লিখতে হবে। তাহলে এই 3টে মৌলের ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্ক 1, 1 এবং 1, কিন্তু ভর সংখ্যা আলাদা, কোনোটা 1, কোনোটায় 2, কোনোটায় 3। তাহলে এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। কারণ প্রশ্নে আমি বলেছি যে যাদের অ্যাটমিক নাম্বার সেম, অর্থাৎ পরমাণুর সংখ্যা সেম, পারমাণবিক ক্রমাঙ্ক একই, এরও 1, ওরও 1, ওরও 1, তাহলে তারা একে অপরের আইসোটোপ। যেমন যদি ক্লোরিন 1735 এবং ক্লোরিন 1737 কথা বলি, তাহলে উভয়েরই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 17, ভর সংখ্যা আলাদা। যদি পরমাণু ক্রমাঙ্ক একই হয়ে যায়, তাহলে তারা হচ্ছে একে অপরের আইসোটোপ। অক্সিজেনের ক্ষেত্রেও আছে O816, O817, O818,
সবারই ভর সংখ্যা 8 8 8, সবারই পরমাণু ক্রমাঙ্ক 8 8 8, অর্থাৎ তারা একে অপরের আইসোটোপ। নেক্সট হচ্ছে আইসোবার। আইসোবার হচ্ছে যাদের মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা সমান, যাদের ভর সংখ্যা সমান তারা হচ্ছে একে অপরের আইসোবার। যেমন আমি যদি বলি প্রশ্নে যে ধরো আর্গন 40 আর ক্যালসিয়াম 19 40, ক্যালসিয়াম 20 40, তো এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, একজনের 19 একজনের 20, কিন্তু ওদের ভর সংখ্যা একই 40 এবং 40, 20 40, তাহলে ওরা কিন্তু একে অপরের আইসোবার। আইসোটোন কাদের বলে? যাদের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। যেমন যদি বলি কার্বন C614 আর নাইট্রোজেন N715, তো এক্ষেত্রে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 14 - 6 মানে 8, এক্ষেত্রে প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 15 - 7 মানে 8। ঠিক, তাহলে এরা কিন্তু একে অপরের আইসোটোন, কারণ উভয়ের ক্ষেত্রেই নিউট্রন সংখ্যা 8। আইসোটোপ হচ্ছে এমন এক ধরনের একটা মিল যাদের এমন কিছু পরমাণু যাদের রাসায়নিক ধর্ম কিন্তু একই রকমের, কারণ ওদের ইলেকট্রন সংখ্যা সমান, ওদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনের যে বিন্যাস সেটা একই রকমের, ফলে ওরা একই রকমের রাসায়নিক ধর্ম দেখায়। ওদের ভৌত ধর্ম আলাদা হতে পারে কিন্তু রাসায়নিক ধর্ম একই। এই যে আমি লিখলাম C614, এই C614 যে আইসোটোপটি রয়েছে কার্বনের, এটি কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। এই তেজস্ক্রিয় আইসোটোপটি কি করে না, এই তেজস্ক্রিয় আইসোটোপটি বয়স নির্ধারণ করতে, মানে রেডিও কার্বন ডেটিং, অর্থাৎ বহুকাল পুরনো কোনো জীবিত বা মৃত কিন্তু জীব থেকে আর কি, সেটা একটা গাছ হতে পারে, সেটা একটা মানুষের হাড় হতে পারে বা মানুষের কঙ্কাল হতে পারে, সেখান থেকে কিন্তু সে কত বছর আগে সেটা ছিল সেই ডেটটা হিসেব করতে পারে। এটাকে বলি আমরা রেডিও কার্বন ডেটিং। পুরাকালের বা ক্ষয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কোনো বিষয়ের যদি আমরা তার সময় জানতে চাই, কোন সময় সেটা ছিল, সেটা আমরা জানতে পারবো রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে। এছাড়াও রয়েছে আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, যেমন ধরো Na+ আর Mg, Na+ আর Mg2+, উভয়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 10 এবং 10, তাই জন্য এরা হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন বিন্যাস যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে Kl M N O এইসব কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকবে। যেমন আমরা যদি বলি ম্যাগনেসিয়াম বললাম 12 নম্বর মৌল, তাহলে তার কে সেলে সর্বোচ্চ থাকতে পারে 2টি ইলেকট্রন, আমরা একটু আগে দেখে এলাম। তাহলে কে সেলে যদি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে তাহলে এল সেলে কটে থাকবে না, এল সেলে থাকবে 8টি, কারণ এল সেলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু মৌল আছে যারা বাইরের কক্ষে 2টি ইলেকট্রন হলে তারা সুস্থির, আর কিছু কিছু মৌল আছে যারা বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হলে তবে তারা সুস্থির। এই নিয়মটাকে বলে ডুপ্লেট রুল, আর এই নিয়মটিকে বলে অক্টেট রুল। ম্যাগনেসিয়াম হচ্ছে সেই মৌল যার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হলে তবে সে স্থির হবে, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, কিন্তু ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে 12টি, অর্থাৎ কটি হলো 8 দিয়ে 10টা হলো, তাহলে বাকি 2টো ইলেকট্রন পরের কক্ষে চলে যাবে যেটা হচ্ছে এম, সেখানে থাকবে 2টি ইলেকট্রন। কিন্তু যদি আমরা ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর মৌল, তা সেক্ষেত্রে কে তে থাকবে 2টি ইলেকট্রন, বেশ মানা গেল। এলে থাকবে 8টি ইলেকট্রন, বেশ মানা গেল। 8 দিয়ে 10, তাহলে কি এম এ বাকি 10টি ইলেকট্রন থাকবে, কারণ এম এর তো
এম এ তো সর্বোচ্চ 18খানা ইলেকট্রন থাকতে পারে, আমরা দেখে এলাম একটু আগে। তাহলে 10খানা তার চেয়ে কম হচ্ছে, তাহলে 10খানা ইলেকট্রন থাকতেই পারে ওখানে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি থাকতে হয়, তাহলে আমি পরিষ্কারভাবে বুঝে গেলাম যে ওর ওর হচ্ছে অক্টেট রুলকে ফলো করছেন না, মানে সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন হয়ে যাচ্ছে, যা হওয়া সম্ভব নয়। সবচেয়ে বাইরের কক্ষে কখনোই 8টির বেশি ইলেকট্রন হবে না। তাহলে যদি আমাকে সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন না হতে হয়, তাহলে এই 10 থেকে 2টি ইলেকট্রন কমে পরের কক্ষে চলে যাবে, যেটা হচ্ছে এন কক্ষপথ। এন কক্ষপথে 2টি ইলেকট্রন চলে আসবে। তাহলে কেতে 2টো, এলে 8টা, এম এ 8টা, এনে 2টো, মোট 20টি ইলেকট্রন হবে। ক্লিয়ার, বোঝা গেল কি বললাম? এছাড়া আরও আমরা অনেকগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারি। যদি আমরা বলি যে স্যার আপনি আমাকে আর্গনের ইলেকট্রন বিন্যাস করে বলুন। আর্গন হচ্ছে 19 নম্বর মৌল, 18 নম্বর মৌল। তাহলে এক্ষেত্রে কে সেলে রয়েছে 2টি ইলেকট্রন, এল সেলে রয়েছে 8টি ইলেকট্রন, আর এম সেলে রয়েছে 8টি ইলেকট্রন। বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, তার মানে এটি সুস্থির হয়ে আছে। এই জন্য এটা হচ্ছে নোবেল গ্যাস। কতগুলো নোবেল গ্যাস রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর জেনন। যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলে? না, কোনো একটা পরমাণু তার ইলেকট্রনের গঠনটাকে এমন করতে চায় যাতে সে সবচেয়ে বেশি স্থিতিশীল বা সুস্থির হয়। এটা হওয়ার জন্য, এটা করবার জন্য সে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে, ত্যাগ বা ভাগ করে নিতে পারে, সেই সংখ্যক ইলেকট্রনকে বলা হবে ওর যোজ্যতা বা ভ্যালেন্সি। যেমন আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, আমরা দেখলাম যে ম্যাগনেসিয়ামের সাথে কে সেলে থাকে 2টি ইলেকট্রন, স্যার এল সেলে থাকে 8টি ইলেকট্রন, ওকে স্যার। স্যার এম সেলে থাকে 2টি ইলেকট্রন। তো যদি আমি জানি যে ম্যাগনেসিয়াম অক্টেট রুল দেখায়, তার মানে কি ওর সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হলেই সে স্থির। তাহলে এই এম এ 8টি ইলেকট্রন, যদি আমি এম এ 8টি ইলেকট্রন করতে চাই, তাহলে কিন্তু আমাকে আরও এখানে 6টি ইলেকট্রন যোগ করতে হবে, যেটা অনেক বেশি কষ্টকর। কিন্তু যদি আমি এই 2টি ইলেকট্রনকে বর্জন করে দিই, যেটা অনেক বেশি সহজ, 6টি নেওয়ার থেকে 2টি দেওয়া অনেক সহজ, যদি দিতে পারি, তাহলে কিন্তু এম কক্ষের কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এম কক্ষটাই ভ্যানিশ হয়ে যাবে। তখন সবচেয়ে বাইরের কক্ষপথ হয়ে যাবে এল কক্ষপথ, এবং সেই এল কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ সেটি সুস্থির বলে আমরা অনুমান করে নেব। কোনো একটি মৌল যখন ইলেকট্রন বর্জন করে, সেই ইলেকট্রন বা ইলেকট্রন গ্রহণ করে, সেই কত সংখ্যক ইলেকট্রন সে বর্জন বা গ্রহণ করলো, সেটা হচ্ছে ওর যোজ্যতা বা ভ্যালেন্সি, রাইট? কিছু কিছু মৌল আছে যারা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, মানে একাধিক ভ্যালেন্সি দেখায়। বেশ কিছু মৌল রয়েছে। তারা কারা? তারা হচ্ছে কপার, তারা হচ্ছে মার্কারি, কপার, আমি বাংলা লিখে দিচ্ছি, তারা হচ্ছে পারদ, তারা হচ্ছে রূপো, তারা হচ্ছে সোনা, তারা হচ্ছে টিন, তারা হচ্ছে ম্যাঙ্গানিজ, তারা হচ্ছে ম্যাঙ্গানিজ, তারা হচ্ছে প্লাটিনাম, তারা হচ্ছে লেড, আরও কত কি, তারা হচ্ছে আয়রন মানে লোহা, আরও কত কি। যদি বলি আমি কপারের কতগুলো ভ্যালেন্সি রয়েছে বা যোজ্যতা রয়েছে? 2টো রয়েছে। কি কি? 1 এবং 2। পারদের ক্ষেত্রে 2টি রয়েছে, 1 আর 2। রূপোর ক্ষেত্রে একইভাবে 2টো রয়েছে, 1 এবং 2। সোনার ক্ষেত্রে কি দেখা গেল? না 1 এবং 3। ম্যাঙ্গানিজ তার ক্ষেত্রে 2 এবং 4। প্লাটিনাম তার ক্ষেত্রে 2 এবং 4। আয়রন বা লোহা, সেক্ষেত্রে হয়ে যাবে এটা 3 অথবা 5। প্লাটিনামের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 2 অথবা 4, যেটা আমি অলরেডি লিখে নিয়েছি। আর এক সেকেন্ড, হ্যাঁ,
আর লেড অর্থাৎ পিবি তাতে রয়েছে 2 এবং 4, তার ভ্যালেন্সি 2ও হতে পারে, তার 4ও হতে পারে। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। যারা একাধিক যোজ্যতা দেখায় তারা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। যেমন সালফার দেখায় 3টে ভ্যালেন্সি, অর্থাৎ 2ও দেখায়, 3ও দেখায়, 4ও দেখায়। 2, 3, 4 তিনটে যোজ্যতাই সে দেখাতে পারে। ঠিক আছে, তো বেশ কিছু মৌল রয়েছে যারা কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। আমাকে কটা নাম মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইলেকট্রনিক কনফিগারেশনের ফার্স্ট পার্ট। আরও কিছু ডিটেলস ভিডিও যেটা আমি পরবর্তীতে আর একটি পার্টে নিয়ে আসবো। এখানে মোটামুটি আমাদের টেট সংক্রান্ত টপিক কভার হয়ে গেছে। তো চলো কিছু প্রশ্ন করে নেওয়া যাক, দেখা যাক যে বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে কীরকম প্রশ্ন এসেছে। যেমন প্রথম প্রশ্নটা এসেছে সিটেট, এসএসসি এবং আরআরবি পরীক্ষাতে। বলেছে পরমাণুর পারমাণবিক সংখ্যা কিসের সমান? আমরা একটু দেখে এলাম। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর ক্রমাঙ্ক মানেই হচ্ছে তাতে কতগুলি মোট প্রোটন রয়েছে, প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। দ্বিতীয় প্রশ্নে বলা আছে মাস নাম্বার নির্ণয়ের সূত্র কি? আমরা দেখে এলাম মাস নাম্বার আছে প্রোটন প্লাস নিউট্রন। তো ডাইরেক্ট অ্যান্সার প্রোটন প্লাস নিউট্রন। WBTET পড়েছে, সিটেটে পড়েছে। পরমাণুর পারমাণবিক সংখ্যা কিসের সমান? পরমাণুর পারমাণবিক সংখ্যা মানে একটু পড়ে এলাম আমরা, কিসের সমান? অবশ্যই আমরা একটু পড়লাম, সেটা হচ্ছে গিয়ে প্রোটনের সঙ্গে সমান, প্রোটনের সংখ্যা। তো এখানে আমার মনে হয় জানতে চেয়েছে যে কোনটি একে অপরের আইসোটোপ, মানে কোনটির ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান আর কি। তো এই ক্ষেত্রে আমি জানি যে এটা সবার ক্ষেত্রেই তো না, সবার ক্ষেত্রে নয়, হাইড্রোজেন এবং ক্লোরিন দুটোর ক্ষেত্রে সম্ভব। এই প্রশ্নটা একটু ভুল আছে, কিছুটা তুলতে ভুল হয়েছে। হতে পারে যে কোনটির ক্ষেত্রে ভর সংখ্যা সমান, যেমন আমরা দেখতে পাচ্ছি আর্গন এবং ক্যালসিয়াম, এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। আমি এখানে বিশ্লেষণ করে বলি আইসোটোপ, এটা হচ্ছে একে অপরের আইসোটোপ, কারণ এদের ক্ষেত্রে এও ক্লোরিন সেও ক্লোরিন, উভয়ের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক সমান। এরা হচ্ছে একে অপরের আইসোবার, কারণ এদের ভর সংখ্যা সমান, তাই না? এরাও হচ্ছে এদের অপর একে অপরের আইসোটোপ। তো মানে প্রশ্নটা ছিল যে কোনটি আইসোবার। আচ্ছা, পরের প্রশ্নে ইলেকট্রন কে আবিষ্কার করেন? আমরা একটু দেখলাম ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। রাদারফোর্ড আবিষ্কার করেন কে? প্রোটন, যদিও গোল্ডস্টাইনের নাম আসে। শ্যাডিক আবিষ্কার করেন নিউট্রন। ডাল্টন দেন অ্যাটমিক থিওরি বা পারমাণবিক তত্ত্ব। পরে প্রশ্ন হচ্ছে অফবাউ প্রিন্সিপাল অনুযায়ী কোনটি আগে পূর্ণ হয়? আচ্ছা দেখো, আমি যে বললাম যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এই প্রতিটা কক্ষ আবার কতগুলি উপকক্ষে বিভক্ত। কি কি? এস, পি, ডি, এফ। এস, পি, ডি, এফ। ঠিক আছে, তো সেই নিয়ম অনুযায়ী প্রতিটা কক্ষে বেশ কিছু উপকক্ষ রয়েছে। যেমন এস এর ক্ষেত্রে কোনো উপকক্ষ নেই, পি এর ক্ষেত্রে 3টি উপকক্ষ রয়েছে। ঠিক আছে, আচ্ছা পি তো বলছি না, আমরা বলছি কে এলিমেন্ট। তো কে তে একটি মাত্র কক্ষ রয়েছে, সেটা হচ্ছে এস। যদি আমি কে তে ভাঙি সেক্ষেত্রে তো এন ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে আমরা পাবো 1s, মানে প্রথম কক্ষের এস। যদি এল দেখি এন ইকুয়ালস টু 2, সেখানে পাবো 2s আর 2p, অর্থাৎ সেকেন্ড কেসের এস আর সেকেন্ড কেসের পি। যদি এম দেখি সেক্ষেত্রে এন ইকুয়ালস টু 3, সেক্ষেত্রে পাবো আমরা 3s, 3p, 3d। যদি আমরা এন দেখি সেক্ষেত্রে এন ইকুয়ালস টু 4 পাবো, তাহলে 4s, 4p, 4d, 4f। এই 4টি উপকক্ষই রয়েছে, এর চেয়ে বেশি উপকক্ষ হয় না। যতই মৌল বাড়ায় না কেন এই 4টি উপকক্ষই দেখা যায়। তো বলছে কোনটিতে সবচেয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে? না, প্রথমে 1s এ প্রবেশ করবে ফার্স্ট, দেন সেকেন্ড হচ্ছে 2s, দেন থার্ড হচ্ছে 2p, দেন ফোর্থ হচ্ছে 3s, দেন 5 হচ্ছে 3p, 6 হচ্ছে 4s, তারপরে 7 হচ্ছে 3d, তারপরে 8 4p, আর 9 হচ্ছে 4d, 10 হচ্ছে 4f। মনে রাখো কোনটার পরে কোনটা। তাহলে অফবাউ প্রিন্সিপাল অনুযায়ী কোনটি আগে পূর্ণ হবে? না, সবচেয়ে কম হচ্ছে কে? 4s। 4s আগে পূর্ণ হবে। 4s এর পরে 3d, কারণ 4s 6, তারপর হচ্ছে 3d হচ্ছে 7 নম্বরে, তারপরে তো 4p রয়েছে, তারপরে রয়েছে 5s। তো সবচেয়ে আগে পূর্ণ হবে কি? 4s। এটা সিটেটে পড়েছে, এসএসসি তো পড়েছে। কোন বিজ্ঞানী প্রথম পরমাণুর বৈজ্ঞানিক তত্ত্ব প্রদান করেন? অবশ্যই জন ডাল্টন, একটু করা হয়েছে।
ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কোন কণার আবিষ্কার পাওয়া যায়? ক্যাথোড রশ্মি মানে ধনাত্মক কণার স্রোত, অবশ্যই প্রোটনের আবিষ্কারের কথা জানা যায়, এসএসসি এবং আরআরবিতে পড়েছে। এন এ ইকুয়ালস টু জেড, এন এর ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 11, জেড কি বলেছি? পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে নিজে কোন ইলেকট্রন বিন্যাসটি ঠিক? আমি একটুই বললাম যে 11কে কথা করে ফেলো না, কে সেলে থাকবে দুটো, এল সেলে থাকবে 8টা, আর 10, আর এম সেলে থাকবে কটা? একটা, কারণ কি বাইরের কক্ষের ইলেকট্রন, বাইরের সবচেয়ে বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তাই যদি এল আমি 9টা করতাম, যেটা সম্ভব নয়, কারণ আমরা পড়েছি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এলে 8টি হতে পারে, 9টা হতে পারে না, তাই জন্য 8টা থেকে একটু বেরিয়ে চলে গেল কোথায়? পরের কক্ষে এম, এটা হবে 2, 8 এবং 1, অপশন এ ইজ কারেক্ট। পরের প্রশ্ন হচ্ছে 2n² সূত্রটি কার মডেলের অংশ? অবশ্যই এটা হচ্ছে বোরের মডেলের অংশ, কারণ বোর প্রথম বলেছিলেন যে কে এল এম এন এই কক্ষকগুলো উপস্থিত রয়েছে। পরের প্রশ্নে Na+ আয়নে মোট ইলেকট্রন সংখ্যা কত? Na+ মানে হচ্ছে Na হচ্ছে 11তম মৌল, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 11। যদি Na+ হয়ে যায় তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 10, কিন্তু প্রোটন সংখ্যা 11ই থাকবে, প্রোটন সংখ্যা পাল্টায় না, তো ইলেকট্রন সংখ্যা কত হবে? 10 Na+ এক্ষেত্রে। নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার দুটি ভুল? আচ্ছা, থমসন তো ইলেকট্রন আবিষ্কার করেন, এটা ঠিক আছে। চ্যাডউইক ক্ষেত্রে নিউটন ঠিক আছে। ডাল্টন প্রোটন আবিষ্কার করেননি। রাদারফোর্ড নিউক্লিয়াস ঠিক আছে, তাহলে কোনটা ভুল? ডাল্টন প্রোটন আবিষ্কার না, ডাল্টন তো জাস্ট অ্যাটমিক থিওরি দিয়েছেন, তার অনেক পরে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাই, এবং ডাল্টন তো এও বলেছিলেন যে ইলেকট্রন পরমাণু হচ্ছে অবিভাজ্য, যেটা ভুল। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই, হ্যাঁ একদমই সঠিক। সমস্ত আইসোটোপের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যেহেতু একই, তাই তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই, তাদের পারমাণবিক সংখ্যা একই। আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা তো অতি অবশ্যই একই হতেই হবে, যেমন ক্লোরিনের মধ্যে আইসোটোপ হতে পারে, ব্রোমিনের মধ্যে হতে পারে, আয়োডিনের মধ্যে হতে পারে, মানে এমন মৌল যাদের পারমাণবিক সংখ্যা একই, অবশ্যই ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য, আর পারমাণবিক সংখ্যা একই বলেই হচ্ছে তাদের রাসায়নিক ধর্মটা একই। তো এ আর উভয় সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। একটি তালিকা দেওয়া হয়েছে, এই তালিকাতে আমাকে মেলাতে হবে যে কোনটা সঠিক আর কি। তো প্ল্যাঙ্ক মানে আমরা জানি, প্ল্যাঙ্ক কি করেছিল আমি একটু বললাম, প্ল্যাঙ্ক হচ্ছে প্রথম ফটো ইলেকট্রিক এফেক্ট, সরি কি বলে আমার যে ফোটন রয়েছে সেই ফোটনের কথা তিনি বলেন, মানে যে আলো যে ফেলি আমরা, আলোটা হচ্ছে অনেকগুলো ফোটনের সমন্বয়ে গঠিত হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তার কথা তিনি বলেন প্রথম প্ল্যাঙ্ক। আইনস্টাইন তো অবশ্যই ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়েছিলেন, আলোক তড়িৎ ক্রিয়া, যার কারণে তিনি নোবেলও পেয়েছিলেন। তিনি নোবেল কিন্তু E=mc² লেখার কারণে পাননি, এইটা করার কারণে পেয়েছিলেন। ডি ব্রগলি রয়েছে ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গকে ব্যাখ্যা করবার জন্য, তিনি বলেন যে প্রতিটা কণার যে গতি, তার গতির সাথে একটা তরঙ্গ রয়েছে, λ=h/p। শোডিঞ্জার অবশ্যই কি দিয়েছেন? অরবাইটাল বা কক্ষকে ধারণা দিয়েছে। তো অপশন এ হচ্ছে 2, আর সি হচ্ছে 1, A2, C1, B3, তো অপশন এ ইজ কারেক্ট। তো এই আমরা কতগুলো ক্লাস দেখলাম, কতগুলো কোশ্চেন দেখলাম, যেখানে আমরা দেখলাম যে আমাদের যে পড়ানো অংশ সেখান থেকে প্রায় প্রশ্ন এসেছে, তো আমরা এইটাকে ভালো করে নোট ডাউন করে নেব। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য। চলো, গুড নাইট।